This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিকেল ৫:৫৭ মানে সময় হটস্পটে। হ্যাঁ, বাংলার নতুন বছরের শুভেচ্ছা আপনাদের প্রত্যেকে। কিন্তু অন্যান্যবার বাংলার নতুন বছরের প্রথম দিনটা যেরকম ছবি থাকে সেই ছবিটা কি আজ ধরা পড়লো? না, ধরা তো পড়বে না। কারণ গোটা রাজ্যের মানুষ এই মুহূর্তে ভয় আতঙ্কে রয়েছে, কারণ একটা জেলা আগুনে পুড়লো। হ্যাঁ, মুর্শিদাবাদের কথাই বলছি, কারণ এই মুহূর্তে গোটা রাজ্যের হটস্পট বলতে গেলে মুর্শিদাবাদই। কিন্তু মুর্শিদাবাদে এই বাংলার নতুন বছরের প্রথম দিনটা মানে প্রথম সকালটা ঠিক কীরকম কাটলো? মুর্শিদাবাদের বাজারগুলোতে আমরা ঢুর মেরেছিলাম, যেখানে অন্যান্য বছর হাল খাতা হয়, অন্যান্য বছর গঙ্গায় স্নান করে নতুন করে দোকান খোলা হয়, সকালটা একটু নতুন করে শুরু করার চেষ্টা করা হয়। সেই মুর্শিদাবাদের বাজারগুলো আছে ছবি কীরকম ছিল, মুর্শিদাবাদের মানুষগুলোর নতুন বছরের প্রথম দিনের সকালটা কীরকম কাটলো প্রথমে দেখুন তো। খা খা গঙ্গার পাত, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। অন্যান্যবার বছরের প্রথম দিনটায় এই ঘাটগুলোতে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। ধুলিয়ান শহরের রীতি ব্যবসায়ীরা তাদের পরিবারের লোকজন নিয়ে সকালে গঙ্গা স্নান করেন, তারপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে দোকান খোলেন। কিন্তু এবার কেউ আসেননি গঙ্গা স্নানে। লোকের এখন দরকার হচ্ছে খাওয়ারের সংস্থান। মানুষের চোখে মুখে আছে যেটা যে হচ্ছে সেটা শ্মশানের শান্তি। এইটা কাটানো দরকার, সব থেকে আগে দরকার কাটানো। যে ধুলিয়ান শহরের ব্যবসাটা শুধু ধুলিয়ান শহরের মানুষকে নিয়ে না, আশেপাশ থেকে গ্রাম থেকে প্রচুর মানুষ ধুলিয়ান শহরে আসতো। এখন তো ধুলিয়ান শহরে আসতে সাহস পাবে না তারা। কয়েক কদম এগিয়ে মন্দির চত্বর, মা তার ভক্তদের অপেক্ষায়, কিন্তু মন্দির ফাঁকা। কেউ হাল খাতা নিয়ে পুজো দিতে আসেননি, মায়ের চোখেও শূন্যতা। উৎসাহ উদ্দীপনা সবটাই মানুষের নষ্ট হয়ে গেছে। প্রতি বছরে একটা মোটামুটি ভালো ভিড় থাকে। পয়লা বৈশাখের একটা নববর্ষের একটা নতুন জামা কাপড় পরা মানুষের যে বাঙালিদের যে বাঙালিয়ানা, সেটা তো দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই। খুবই খারাপ লাগছে। কি করব, সবই দেখতে পাচ্ছি। শুধু এটা নয়, বিগত যে দিনগুলো গুজরে গেল তার যে খারাপ জিনিসটা, তারও একটা ধারা আমাদের উপরে পড়েছে। মন্দিরে পুজো দিয়ে দোকান খোলেন ব্যবসায়ীরা। ফাঁকা মন্দিরের মতো বাজারও ফাঁকা। অধিকাংশ দোকানের শাটার খোলেনি, তালা খোলার সাহস নেই। তার মধ্যেই কেউ কেউ দরজা ফাঁকা করে দোকান খুলেছেন, যদি একটু বেচা কেনা হয়। সংসার চালাতে হবে তো, কিন্তু দোকানে আসবে কে? ভয় ভয় লাগছে এখনো। হ্যাঁ, ওই জন্য শাটার খুলতে পারিনি, একটু শুধু মালটাল টাঙাতে পারিনি। ওই জন্য একটু এরকম রেখেছি, যাতে একটু হলে আবার নামিয়ে দেবো শাটার। নতুন বছর মানে মিষ্টি মুখের রীতি। বাংলার অন্যতম প্রাচীন শহর ধুলিয়ানে দু একটা মিষ্টির দোকান খুলেছে বটে, কিন্তু ক্রেতা নেই। মিষ্টি খেয়ে নতুন বছর শুরু করার সাহসটা যে এখনো আসছে না। ভয়ের ছাপটা চোখ মুখ থেকে কাটছে না। নববর্ষ আনন্দ বলে আমাদের কিছুই নাই, আমাদের মনের মধ্যে এখনো আতঙ্কতা আছে। রাত্রে আমরা ঘুমাতে পারছি না, এমন অবস্থা। পুলিশ ফোর্স থাকতে হতো না, রাত্রে জেগে থাকতে হচ্ছে। প্রয়োজন পড়লে আপনার দরকার বলে যে এইরকম মনে হচ্ছে যে আপনার বাড়িঘর ছাড়তে হবে। না না না, কোনো নববর্ষ নাই আমাদের নববর্ষ আছে কিনা আমরা কিছু বুঝতেই পারছি না। বিষণ্ণ নববর্ষ, ভয়ের নববর্ষ, ফাঁকা নববর্ষ। ধুলিয়ানে আতঙ্ক কিছুতেই কাটছে না। সুদিন ফেরার অপেক্ষায় সবাই। ভয় আতঙ্ক এই বিষয়টা এমন না এত সহজে কাটানো সম্ভব নয়। এই মুর্শিদাবাদের মানুষগুলোর মন থেকে যদি ভয় বা আতঙ্কটা কাটাতে হয়, সেটা প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, সংবাদ মাধ্যমের দায়িত্ব তো আমরা পালন করছি, পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। তাদের প্রত্যেককে বোঝাতে হবে যে না, ভয় আতঙ্ক কাটিয়ে এবার নিজের জায়গায় ফিরে আসুন, নিজেদের যে জীবনটা ছিল সেই জীবনে আবার ফিরে আসুন।
হ্যাঁ, খারাপ সময় আস্তে আস্তে কেটে গেছে বা কাটছে বা কাটানোর চেষ্টা চলছে, এই বিষয়টা মুর্শিদাবাদের মানুষকে বোঝাতে হবে। আর বাঙালিয়ানা শুধুমাত্র যে নববর্ষ উদযাপন, নববর্ষের নতুন জামা কাপড়, তা তো নয়। নববর্ষে একে অপরের সঙ্গে থাকা, একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকা, হ্যাঁ, এই বিষয়টাই যেন কোথাও হারিয়ে গিয়েছে এই বছর। তাই বলছি, মুর্শিদাবাদ কেন, গোটা রাজ্যের নতুন বছরের ছবিটা একেবারে অন্যরকম। তবে মুর্শিদাবাদ যখন হটস্পট, তখন সেই বিষয়ের দিকে মানে আরো গভীরে যেতে হবে। হ্যাঁ, এই ছবিগুলো কষ্ট দেয়, কিন্তু বাস্তব আসল যে ঘটনা সেটা তো আমাদের তুলে ধরতে হবে। সেই কারণে খোঁজ খবর নেওয়া আমরা শুরু করেছিলাম। গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে সুতির মোড়ে প্রথম হামলা করে কিভাবে পুলিশ প্রশাসনকে সেখানে আটকে দেওয়া হয়েছিল, যাতে পরবর্তী হামলার জায়গাগুলোতে পুলিশ না সহজে পৌঁছতে পারে। আজ TV9 বাংলা আরো বেশ কিছু তদন্ত করেছে, বেশ কিছু জায়গায় গিয়েছে, মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কথা বলেছে। সেটা ভীষণ ভয়ের, যা উঠে আসছে তথ্যগুলো দেখুন। হামলা যেমনই হোক না কেন, তার কৌশল অনেক কথা বলে দেয়। যেমনটা বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেদবোনা গ্রামের ভিতরে বাড়ি বলে যেন আর কিচ্ছু অবশিষ্ট নেই, সবটাই পুড়ে খাক হয়ে গিয়েছে। কিন্তু এই পোড়া বাড়ির লোকজনের কথাবার্তা থেকে পরিকল্পিত আক্রমণের ছকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হাতে গোনা স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে কাজটা করেছে পেশাদার দুষ্কৃতীরা। পরিকল্পনা পরিষ্কার, বেদবোনা গ্রামের অধিকাংশ পুরুষ পরিযায়ী শ্রমিক, তাই এই গ্রামকে টার্গেট করা ছিল তুলনায় সহজ। বেছে বেছে আর্থিকভাবে সম্ভ্রান্ত বাড়ি টার্গেট। বাড়িতে আগুন লাগানোর আগে টাকা গয়না লুট। আগুন লাগানোর প্যাটার্নও সব জায়গায় এক। গ্যাস সিলিন্ডার থেকে ওভেনের পাইপ খুলে আগুন লাগানো হয়েছে। আমার ঘরে কিছু নাই, সব সোনা দানা যা ছিল বাক্সতে সবই খুলে লিয়ে চলে গেছে। চান্না কভার সব ভেঙে দিয়েছে, ছাগলের বাচ্চা টাচ্চা সব নিয়ে চলেছে, সোনা দানা যা ছিল, কাঁসার থাল টাল যা ছিল সবই নিয়ে চলেছে। পাত্রম টাত্রম সব ভাঙা চূড়া করে দিয়েছে, কিচ্ছু করতে পারে। অবলীলায় চলেছে তাণ্ডব। পুলিশে খবর দিয়েও কোনো কাজ হয়নি, কারণ পুলিশ তখন সুজার মোড়ে অশান্তি সামাল দিতে ব্যস্ত। বাড়তি বাহিনীও সাজুর মোড় পার করে ধুলিয়ানের বিভিন্ন অংশে পৌঁছতেই পারেনি। সেই সুযোগে বেদবোনা জাফরাবাদের দুষ্কৃতীরা যা ইচ্ছে তাই করেছে। স্থানীয় অনেকের মতে আগে থেকে রেকি করা হয়েছে। কোন কোন বাড়িতে গেলে কি কি পাওয়া যেতে পারে সেটা আগে থেকেই জানা ছিল দুষ্কৃতীদের। সব সেজে এসেছিল যে আমাদের বেদবোনা গ্রামটা পুরোটাই লুট করে নিয়ে যাবে, তো নিয়ে গেছে অনেক। আর বাড়ি ঘর যত যা আছে সবারই পুড়িয়ে দিয়েছে, বিছানা কাঁথা যত যা আছে সব পুড়িয়ে দিয়েছে। এইসব তো অবশ্যই পেশাদার এবং প্ল্যান করেই ওরা এসেছিল। প্ল্যান মাফিক ওদের একটাও নাই যে ওরা প্ল্যান ছাড়া কোনো নাই। ওদের আগে সম্পূর্ণ এখানে এসেছিল, আগে দেখে গেছেন কিভাবে কি করতে হবে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় 130টি বাড়ি। তার আগে হয়েছে লুটপাট। যতটা সম্ভব টাকা সোনা নিজেদের জিম্মায় নিয়েছে দুষ্কৃতীরা। তারপর বাড়িতে আগুন। এটা পরিকল্পনা নয়? কি বলবেন? সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলন এতটা পরিকল্পনা মাফিক, এতটা সম্ভ্রান্ত পরিবারগুলোকে টার্গেট করা, সেখানে আগুন দেওয়া, সেখানে লুটপাট চালানো। ভাবুন, শুধুমাত্র টাকা গয়নায় বাড়ির গরু ছাগল যা ছিল সেগুলোও লুট করে নিয়ে চলে গেছে। মানে বুঝে গেছে যে আমি এই বাড়িটায় গেলে এই জিনিসটা পাবো, তাহলে তাড়াতাড়ি আমাকে সেই বাড়ি থেকে সেই জিনিসটা নিয়ে নিতে হবে। কতটা পেশাদারি একেবারে মানসিকতা, মনোভাব অন্তত এই ছবিতে ধরা পড়ছে, এই বক্তব্যগুলোয় ধরা পড়ছে মুর্শিদাবাদে। আমাদের সহকর্মী সায়ন্ত বেশ কয়েকদিন সেখানে রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে, অলিতে গলিতে গিয়েছে, যেখানে যেখানে হামলা চলেছে, যে সমস্ত বাড়িতে হামলা চলেছে প্রত্যেকের সঙ্গে কথা বলে বেশ কিছু গল্প, বেশ কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে। সায়ন্ত, আমি সরাসরি তোমার সঙ্গেই কথা বলবো। বেশ কয়েকদিন রয়েছে, আমি যদি তোমাকে 3টে ঘটনা বলি, যে 3টে ঘটনা তুমি আমাদেরকে জানাও, 3টে মানুষের অভিজ্ঞতা বা 3টি পরিবারের অভিজ্ঞতার কথা জানাও, যেটা রীতিমতো ভয়ের, আতঙ্কার বা এই নববর্ষে দাঁড়িয়ে সত্যিই কষ্টের। দেখো, নববর্ষের যে আজকে নববর্ষ পয়লা বৈশাখ, যেখানে সারা বাংলায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলছে, সেখানে এই শামশেরগঞ্জে শুধু বিষণ্ণতার ছায়া, বিষাদের ছায়া। যদি 3টি ঘটনা বলো, তার মধ্যে অন্যতম হচ্ছে জাফরাবাদে বাবা ছেলেকে হত্যা। স্ত্রীর সামনে
বাবাকে স্বামীকে এবং তার শ্বশুরমশাইকে টেনে এনে যেভাবে কুপিয়ে কোপানো হয়েছে তার নৃশংসতা বললেও কম হবে এবং রক্তে ভেসে যাচ্ছে, শরীরের বিভিন্ন অংশ খণ্ড বিখণ্ড করা হয়েছে। এতটাই নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে জাফরাবাদে। শুধু খুন করে তারা চলে যায়নি, তারা বিভিন্ন ঘর ভাঙচুর করেছে, বাচ্চাদেরকে মারধর করেছে, বাড়ির মধ্যে বোমা ছুঁড়েছে। অর্থাৎ দুষ্কৃতীরা এতটাই অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল, সেই শোক কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি, সেই ভয়াবহতার দৃশ্য এখনও ভুলে উঠতে পারেনি জাফরাবাদ। যদি দ্বিতীয় ঘটনা বলো, এই যে যেটা বেনাতবল যে এলাকাটা রয়েছে বেতাবন, সেই বেতাবনে মূলত দেখা গেল যে দুটো বাড়িতে এখনও আগুন জ্বলছে, এখনও সেখানে দাউ দাউ করে বিভিন্ন অংশ চলছে। জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ সেই ট্যাঙ্ক থেকে জল কোনোভাবে যাতে না খেতে পারে। সেই ঘরে ফ্রিজ, বিছানা এবং অন্যান্য অংশ সম্পূর্ণ পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে, ভস্মীভূত হয়ে গেছে গোটা বাড়ি। এখানেই শেষ নয়, সেই বাড়িতে যে ছাগলগুলো ছিল বা গবাদি পশুগুলো ছিল সেগুলোকে ঘরে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতটাই নৃশংস। 3 নম্বর ঘটনা, যে ঘটনা আরও বেশি ভয়াবহ, বাড়ির 7 দিনের সদ্যজাত সন্তান, সেই সদ্যজাত সন্তান যখন বাড়িতে এসছে হাসপাতাল থেকে, সেই অবস্থায় বাড়ির ওপরে বোম ছোড়া হয়েছে। এতটাই বোমের আওয়াজ, সেই বোমের আওয়াজে সেই সদ্যজাত সন্তানের জ্বর চলে এসছে। তার মাকে ওই সন্তানকে নিয়ে মালদহের বৈষ্ণবনগরের রিলিফ সেন্টারে ঠাঁই নিতে হয়েছে। জ্বর রয়েছে, চিকিৎসককে দেখাতে পাচ্ছে না, অত্যন্ত আতঙ্কে রয়েছে। মানে সত্যি কথা, এই যে তুমি অভিজ্ঞতার কথাগুলো বলছো, আমি দর্শকদের বলবো যে সত্যিই বলুন তো, এটা সাধারণ মানুষের প্রতিবাদ কখনো এরকম হতে পারে? মানবিক প্রতিবাদ কখনো এরকম হতে পারে? হ্যাঁ, মানুষ খুনের ঘটনা ঘটছে এবং পানীয় জল মানে জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দেওয়া, এইটা কোন ধরনের মানসিকতা? মানে সেই বাড়ির মানুষগুলো জলও খেতে পারবে না এই কষ্টে। হ্যাঁ, বাড়ির লোকজনকে মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে, লুট করা হচ্ছে, বাড়িতে বোমা ছোড়া হচ্ছে, বাড়িতে ইট ছোড়া হচ্ছে, যাতে বাড়ির জলটুকুনি পর্যন্ত মুখে না দিতে পারে তার জন্য জলের ট্যাঙ্কে বা বাড়ি পুকুরে বিষ মিশিয়ে দেওয়া। এটা কি হতে পারে? এটা কিভাবে হতে পারে? এই ধরনের যে অপরাধ মানসিকতাটা, এটা তো সাধারণ মানুষের মধ্যে আসতে পারে না। এভাবে সাধারণ মানুষ অন্তত প্রতিবাদ করার কথা ভাবতে পারে না। তাই বারবার প্রশ্ন উঠছে, যারা ভাঙচুর করেছে, যারা সেখানে হামলা চালিয়েছে, এইভাবে পরিকল্পনা করে সমস্ত হামলা চালিয়েছে, তাহলে তারা কারা? স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তো আমাদের কথা হয়েছিল, তারা প্রত্যেকেই বলছেন যে না, এদেরকে আমরা খুব একটা চিনি না, এরা বাইরের লোক। আচ্ছা, যদি বাইরের লোকই হয় তাহলে এই মানুষগুলো বাইরে কোথা থেকে, মানে বাইরের রাজ্যের না অন্য কোনো দেশের? সেই প্রশ্নটা কিন্তু বারবার তুলতে হবে। এই প্রশ্নের উত্তর কেউ এড়াতে পারে না। এই প্রশ্ন যেমন বিএসএফ এড়াতে পারে না, এই প্রশ্ন কিন্তু পুলিশ প্রশাসনও পর্যন্ত এড়াতে পারে না। যা নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ওয়াকফ আন্দোলনের নামে নজিরবিহীন সন্ত্রাস, ওয়াকফ আইনের বিরোধিতার প্রতিবাদ, কিন্তু হিংসার ছবিগুলো প্রশ্ন তুলছে, এটা ঠিক কি ধরনের প্রতিবাদ? অনেকেই অভিযোগ করছেন যা হয়েছে তাতে নাকি পড়শি দেশের দুষ্কৃতীদের একটা বড় ভূমিকা আছে। কোনো যে একটা চক্রান্ত হয়েছে সেটা কেউ অস্বীকার করছেন না। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলার কথাতেও সেটা স্পষ্ট হয়েছে। এভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। কিছু একটা আছে, কিন্তু এই কিছুর ভাগ বলে রাজনীতি ঢুকে পড়েছে। রাজ্যের শাসক দলের সোজা কথা, পড়শি দেশ থেকে দুষ্কৃতীরা ঢুকলে বিএসএফ কি করছে? পাল্টা বিরোধীদের প্রশ্ন, যদি এলাকায় বাইরের লোক ঢুকেও থাকে তাহলে পুলিশ কি করছিল? ইন্টেলিজেন্স কোথায় ছিল? ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে ঢুকে লুট করেছে। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে। তাহলে শুভেন্দু অধিকারীর কাছে তিনিও নিশ্চিত যে বাংলাদেশ থেকে ঢুকেছে। ঢুকলো কি করে? বর্ডারে তো বিএসএফ থাকার কথা। আচ্ছা, একবার ঢুকে লুট করছে, তাহলে তখন বর্ডার সিল হয়নি কেন? কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলেও, উদাসীন থাকলেও, পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না। পুলিশ মনে করেনি, তাই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কেন মনে করেনি?
তরজা যখন তুঙ্গে তখন মুর্শিদাবাদেরই তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক নিজের দলের নির্বাচিত প্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখছেন। তিনজন এমএলএর বাস, সর্বোপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল? এদিকে দমদমের সাংসদ সৌগত রায়ের যুক্তিটা আবার অন্য। সংখ্যালঘুর একটা অংশ তারা আবেগতাড়িত হয়েছিল, সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। মানুষের আবেগ থাকে বলে জ্বালিয়ে দে পুড়িয়ে দে, কিছু সমাজ বিরোধিতার সুযোগ নেয়। সবাই যেন নিজেদের তত্ত্ব জানাতে ব্যস্ত কিংবা রাজনৈতিকভাবে জল মাপতে ব্যস্ত। এর মাঝেই কাজ করছে বিএসএফ, কাজ করছে পুলিশও। জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টিম। দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। বিএসএফও দফায় দফায় টহল দিচ্ছে, ভয় সিটিয়ে থাকা মানুষগুলোর মনে সাহস জোগানোর চেষ্টা করছেন। কিন্তু যে ক্ষত তৈরি হচ্ছে সেটা সহজে মেটানো সম্ভব কি? পড়শি দেশ থেকেও যদি হিংসার জাল ছড়ানো হয়, সেই জাল কাটার কাজটাও খুব খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যে প্রতিবাদের নামে তাণ্ডব দেখলো মুর্শিদাবাদে, সেই তাণ্ডবের জন্য মুর্শিদাবাদের মানুষের জীবন একেবারে বিপন্ন হয়ে উঠল, ভোগান্তির শিকার হলো। আর এই গোটা বিষয়টা নিয়ে রাজনীতির রং একটু একটু করে চললো। কিন্তু নতুন বছরে মুর্শিদাবাদের মানুষের জীবন কি সেই আগের পর্যায়ে ফিরে এলো, আগের মতন তৈরি হলো? আমরাও বলবো মুর্শিদাবাদের মানুষের জনজীবন যাতে স্বাভাবিক হয়ে ওঠে খুব তাড়াতাড়ি, সেই আশাই রাখছি। যাই হোক, আজ এখানে শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।